আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাবি আলতাকে ওই বাড়ি যাইতে বলার দরকার নাই। নকশি রাতভর ঘুমায় না, ওর জন্য অপেক্ষা করছে। হ গো শিফা, আমিও ভাবতেছি কখন যাইব মাইয়াটা। আলতার মুখটা দেখছোস, রংটা কেমন জানি হইছে, আর মুখটাতেও আনন্দের ছাপ নাই। মামাইয়া জীবনেও এতটা দিন কেউ কাউরে সাইরা থাহে নাই। ভাবি আপনি বইলা দেখেন ও যায় কিনা। জয়তুন শুনেই এগিয়ে গেল আলতার দিকে। উঠোনের যেখানটাতে শিউলি গাছ, সেখানে বসেছিল আলতা, সোহা আর অনু। তিনজনেই মাটিতে নেতিয়ে পড়া শিউলি কুড়াচ্ছে। ভোরে উঠে শিশিরে সিক্ত শিউলি কুড়ানো আলতার খুব পছন্দ, কিন্তু আজ তো ভোর কেটেছে ঘুমের রাজ্যে, তাই এখনই তার এগুলোকে দেখে তুলতে ইচ্ছে হলো। তাকে দেখে বাকি দুজনও বসে গেছে। যদিও অনুর এসবে আবেগ নেই খুব একটা, কিন্তু শিশির না আসা অবধি তাদের পক্ষে বাইরে বের হওয়া সম্ভব নয়। কিন্তু সোহা খুব উপভোগ করছে বিষয়টা। সে অতি উৎসাহ নিয়ে তুলছে ফুলগুলো, যেমনটা আলতা করছে। জয়তুন এগিয়ে গেলেন তাদের দিকে, মনোযোগে তিনটি মেয়েকেই দেখলেন। অনুকে তার বিশেষ পছন্দ নয় তার পোশাক আশাক আর ঠোঁটকাটা কথাবার্তার জন্য, তবে সোহাকে তার বেশ পছন্দ হয়েছে। একদম কোমল নরম মনের মেয়ে, সেই সাথে কথাবার্তা আচরণ সবেতেই মিষ্টি মেয়েলি ব্যাপার আছে, যা অনুর মধ্যে নেই। তার ওপর সোহার ব্যবহারে বোঝা যায় না সে শহুরে আর কতটা পয়সাওয়ালা। মেয়েগুলোকে দেখতে দেখতেই আলতার সামনে এসে দাঁড়ালেন তিনি। ক্ষীণ স্বরে ডাকলেন, আলতা। ফুল কুড়িয়ে হাতে তুলতে তুলতেই জবাব দিল, কি মামি? মার কাছে যাবি না? হাত থামলো আলতার। সে মামির দিকে মুখ তুলে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। হাতের সব ফুল ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। একটুখানি হেসে বলল, হ্যাঁ মামি যাব, তুমিও যাবা? জয়তুন কি একটুখানি বুঝল আলতার সংকোচ। উঠোনের অন্য প্রান্তে দাঁড়িয়ে শিফাও বুঝল আলতার মন। সে এগিয়ে এসে জায়ের উদ্দেশ্যে বলল, চলেন ভাবি সবাই মিলে যাই, পরে আলতা না হয় থাকবো, আমরা চলে আসব। আলতা না হয় থাকবো কথাটা আলতার কেমন যেন লাগলো। সে মায়ের কাছে থাকতে চায়, কিন্তু কার বাড়ি গিয়ে থাকবে? জহির কাকার বাড়িতে সে কবার পা রেখেছে তাতেই সন্দেহ। সেখানে গিয়ে থাকবে কি করে? আবার মনে হয় মায়ের এ সময় মায়ের সাথে দুটো রাত থাকতে না পারলে তারই যে কষ্ট লাগবে। সময় তো পেরিয়ে যাচ্ছে তার ছোট্ট জীবনটা থেকে। কদিন পর আর এই সুযোগটা নাও আসতে পারে। শিফার কথায় জয়তুন সহমত হলেন, তাই সাথে করে সোহা আর অনুকেও নেওয়া হলো জহিরের বাড়িতে। আওলাদের গরুর খামারে আজকাল উন্নতি দারুণ হচ্ছে। সে সুযোগ বুঝে সদরে কৃষি সমিতির মাধ্যমে এক ট্রেনিং সেন্টার থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও নিচ্ছে। কাজকর্মে শুধু মাছ চাষেই এখনও খুব একটা লাভ হচ্ছে না তার, বাকি দিকগুলোতে উন্নতি চোখে পড়ার মতো। আজ সকালে ঘুম থেকে উঠেই খামারের দিকটা দেখে শুনে কর্মচারীদের বলল 5 কেজি দুধ একদম আলাদা করে দিতে। খামার থেকে বেরিয়ে বাড়ির পাশের সৈয়দের কাছে গেল ভালো গুড় মিঠাইয়ের জন্য। ভালো গুড়ের ব্যবস্থা করে বউকে পিঠার চাল যা গতকাল গুঁড়ো করে এনেছে বাজার থেকে সেগুলো ব্যাগে ভরে দিতে। বড় ছেলেটাকে ডেকে বলল, গাছে ওঠ, তোর আপার জন্য নারকেল পায়রাতে নিয়ে যাবো। বড় ছেলেটার সাথে সাথে কয়েকটা নারকেল পাড়তেই আওলাদ নিজে দা নিয়ে বসল নারকেল ছিলতে। তার স্ত্রী শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলেন সবটা। একটু আগেই তার ছোট ছেলে এসে বলেছে, আব্বাই তো মেলা দুধ আনছে খামার থাইকা, আবার গরু কিনছে সৈয়দ কাকার কাছে। এতগুলোন গুড় দেখছি আমি। সেই থেকেই সে রুষ্ট চোখে দেখছে স্বামীকে আর তার কাজবার। মনে মনে রোশানলে পুড়তে থাকলেও আপাতত কিছু বলার সাহস পাচ্ছেন না। অনেকদিন আগে স্বামীর হাতে মার খেয়েছিলেন সৎ মেয়েকে দুটো কটু কথা শোনানোতে। সেই থেকে আর বলেন না কিছু, কিন্তু এবার সে শুধু দেখছে আর হিসেব রাখছে। একদিন সুযোগ করে এলাকার মাতব্বর চেয়ারম্যান সব ডাকবেন,
এভাবে যদি ওই এক মেয়েকেই দিতে থাকেন সব, তার ছেলে দুটোর কি হবে তা ভেবেই সে ক্রোধে ফেটে পড়ে। আওলাদ আনন্দ চিত্তে 5টা নারকেল ছিলে নিলেন। কোরানোর কথা ভেবেছিল, পরে ভাবল এগুলো তো নিয়ে দিবে সেই শিফা ভাবির কাছে, সে কতটুকু বানাবে এখন কি করে আন্দাজ করবে। তাই ঠিক করলো ছিলেই নিবে সে, আলতাকে বলে আসবে কষ্ট করে যেন মামিকে কুড়িয়ে দেয় সে। চালের গুঁড়ো বড় এক ব্যাগ ভর্তি নিল, সাথে অন্য ব্যাগে গুড় নারকেল নিল। বাজারের মোড় থেকে অটো আনিয়েছে, সেটাতে ব্যাগ দুটো ভরে অটোতে বসল। উচ্ছ্বসিত তার চোখ মুখ, আর মাত্র কিছুক্ষণ পরেই মেয়ের সাথে দেখা হবে বলে। প্রথমে ভেবেছিল পিঠার এসব সামগ্রী সে নকশির বাড়ি দিয়ে আসবে, মেয়ে নিশ্চয়ই তার কাছেই থাকবে। কিন্তু পরবর্তীতে কোনো মতে জানতে পারল নকশির গর্ভাবস্থার কথা। এসব তাকে করতে দেওয়া ঠিক হবে না ভেবেই সে একদম গুছিয়ে নিয়ে চলছে শিফার কাছে অনুরোধ করবে বলে। শিফা আহসানরা তার মেয়েকে অবহেলা করে না তা সে জানে, আর সেজন্যই এসব গুছিয়ে নিয়ে চলল মাস্টার বাড়ির উদ্দেশ্যে। চাইলেই বাড়ি এনে খাওয়াতে পারত, তার স্ত্রী বিনা বাক্য ব্যয়ে সব তৈরি করে দিত। কিন্তু এখানে এসে মেয়েটা আদর ভালোবাসায় মেশানো পিঠা পেত না, পেত ওই মহিলার মনে মনে বলা কিছু অভিশাপ মিশ্রিত পিঠা। তার চেয়ে বরং মেয়েটা সেখানে আদর পায়, ভালোবাসায় ডুবে থাকে, সেখানেই থাকুক, সে শুধু চোখের দেখায় সুখ নেবে। অটোতে বসে এসব কথা ভাবতে ভাবতেই চোখ ভিজে এলো অশ্রু জলে। কেমন করে যেন মেয়েটা তার অন্য 2 সন্তানের থেকেও বেশি আদরের হয়ে গেল। অথচ এই মেয়েটার জন্ম বেড়ে ওঠা কিছুই সে নিজ চোখে দেখেনি। পৌষ শেষের শীতের রাত বড্ড কনকনে, আর এমন কনকনে একটা সম্পূর্ণ রাত নকশির কেটেছে নির্ঘুম ক্লান্ত। আলতার জন্মের সময় তার শরীরটা ছিল তখনও ছোট, বয়সের অপরিপক্কতা আর সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও তার শরীরটা ছিল রুগ্ন, কিন্তু তবুও তখন এতখানি কাহিল মনে হয়নি যতটাই পরিপক্ক 34-এ এসে অনুভব করছে সে। এখন তো আরও শক্ত সামর্থ্য হওয়ার কথা ছিল, অথচ হচ্ছে তার বিপরীত। এর মূল কারণই তার মানসিক দুর্বলতা, অস্থিরতা আর দুশ্চিন্তা। ডাক্তার বারংবার বুঝিয়ে বলেছে এমন করেই চলতে থাকলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা আছে। সব জেনে বুঝেও সে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না তার প্রথম সন্তানকে ভেবে। তার কেবল মনে হয় মেয়েটা তার এতিম হয়ে গেল। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সে তার ছোট্ট রাজকন্যাটাকে ফেলে দিয়েছে একাকিত্বের রাস্তা বলে। হলদে মিঠে রোদ্দুরে পাটি বিছিয়ে ঘরের বারান্দায় বসে দৃষ্টি ফেলে রেখেছে সে বাড়ির মূল ফটকে। সকাল থেকে জহির জোর করে বার দুয়েক একটা বনরুটি আর দুধে চায়ের পাত্তি দিয়ে খাইয়েছে। সে কিছুতেই আজকাল দুধের ঘ্রাণ সহ্য করতে পারে না বলেই জহির রোজ এমনটা করে। আলতাকে নিয়ে শিফা জয়তুন যখন জহিরের বাড়ি এসে দাঁড়ালো, তখন জহির সবে বাড়ি থেকে বের হচ্ছিল কোনো কাজের উদ্দেশ্যে। আলতা তাকে দেখে সালাম দিতেই জহির এগিয়ে এসে তার মাথায় হাত রাখল। এলি তবে? কেমন আছিস রে মা? তোর মায়ের শরীরটা ভালো না, তোর মা সে কি কান্নাকাটি তোর জন্য। ভেতরে যা, সবাইকে নিয়ে যা, আমি ফিরছি একটু পরে। একা একাই কথাগুলো বলে জহির উত্তরের অপেক্ষা না করে চলে গেল। আলতার সাথে সাথে বাকিরাও অবাক চোখে দেখল সবটা। আলতার মনে হলো জহির কাকা নিজেও ভালো নেই। যে মানুষটা দেখলেই হেসে হেসে কথা বলতো, সেই মানুষটার চোখে মুখে আজ বিমর্ষতা। বাড়ির ভেতরে ঢুকেই নকশিকে দেখা গেল ঘরের সামনে খোলা বারান্দায় দুহাতে মাথা চেপে চোখ বুজে মাদুরের ওপর বসে আছে। আলতা গিয়ে বসল মায়ের গায়ে গা ঘেঁষে, আলতো করে দুহাত জড়িয়ে নিল। আচমকা কারো জড়িয়ে ধরায় মাথা থেকে হাত সরিয়ে তাকাতে চাইলে আলতা আরও ঘনিষ্ঠ হয়ে শক্ত করে ধরল মাকে। চোখের পলকে নকশি ঢলে পড়ল মেয়ের বুকে, ডুকরে উঠল কান্না। আলতাও কাঁদছে মাকে ধরে। সবাই চুপচাপ দৃশ্যটুকু দেখল। জলে ভরে এলো শিফা আর জয়তুনের চোখ। কয়েক মিনিট মা মেয়ের কান্না চলল বিরতিহীন, তারপরে জয়তুন গলা ছাড়লেন। কি গো নকশি, আমরা কি ফেরত যামু? বড় ভাবের কণ্ঠ কানে আসতেই নকশি আলতাকে ছেড়ে তাদের দিকে তাকালো। তড়িঘড়ি বসা থেকে উঠতে চাইল ভাবিদের জন্য
বেরিয়ে আনবে বলে। শিফা তা বুঝতে পেরে বলল, অস্থির হইস না, আমরা এখানেই বসমু। আলতা যা, 2টা মোড়া আন, মেয়ে 2টারে বসতে দে। নকশি এবার খেয়াল করলো সোহা আর অনুকে। সে চোখ মুখ মুছে ভাবিদের দিকে তাকালো। প্রশ্ন করতে চাইলে তার দরকার পড়ল না। ওরা শিশিরের সাথে এক বিশ্ববিদ্যালয় পড়ে, ভালো বন্ধুত্ব, তাই একসাথে বেড়াতে আসছে। আলতা চিনো তো ওগরে? আলতা ঘরে ঢুকে মোড়া খুঁজে পেল না। সে হাঁক ছাড়ল। আম্মা মোড়া নাই। নকশি জবাব দিল, মোরা এই ঘরে না, দেখ পাশের ঘরে আছে চেয়ার মোরা। আলতা দুটো মোড়া এনে সোহা অনুকে বসতে দিল। সে এসে পুনরায় মায়ের পাশে বসল। নকশি মেয়েকে দুহাতে ছোট্ট বাচ্চাদের মতো জড়িয়ে ধরল। সবাই মিলে টুকটাক অনেক কথা বলল। তারপর সিপাই তাড়া দিল তার বাড়ি যাওয়া লাগবে, দুপুরের রান্না বাকি, বাড়িতে মেহমান আছে, সাথে ছেলেটাও আসছে। নকশি বলে উঠল, আজ আর যাওয়ার দরকার নেই, এ বাড়িতেই খাবে সবাই। সে জহিরকে ফোন করতে ফোন নিল, সাথে বলল, ভাইকে শরৎকেও বলে দিব এখানে আসতে, আর আব্বাকেও বলবো। সোহা ভ্রু কুঞ্চিত করে তাকালো নকশির দিকে। মানে শিশিরের বাবা আর শরৎ ভাইয়াকে বলবে আসতে, তাহলে শিশির কেন বাদ? সোহার মুখ দেখেই আলতা তার মনের কথা বুঝে ফেলল। সে কিছুটা বাঁকা সুরেই বলল, আমার শিশির ভাইকেই আব্বা বলছে। সবাই একবার আলতার দিকে তাকিয়ে আবার তার দৃষ্টি অনুসরণ করে সোহার দিকেও তাকালো। শিফা মানতে চাইছে না নকশির কথা। তার বাড়ির মেহমান এ বাড়ি এনে খাওয়ানোটা কেমন দেখায়। তার উপর নকশির শরীর তো তারা জানে কেমন। শিফা দনমনো করতে করতে দেখল জহির ফিরেছে, হাতে বাজারের ব্যাগ। তারা তো দেখেছে জহির খালি হাতে বেরিয়েছিল। দুপুর 12টা, মাথার ওপরে রোদ কড়া, তবুও তাপ লাগছে না বলেই মনে হলো সোহার। সে ঘুম থেকে উঠে আর জ্যাকেট পরেনি, শালটা পেঁচিয়েছিল, এখানে সেভাবেই এসেছে। কিন্তু অনু খুব হাঁসফাঁস করতে করতে তার হুডিটা খুলে ফেলল। আলতা একবার তাকালো তার দিকে। লম্বা টিংটিঙে মেয়েটার পরনে এখন জিন্স আর একটা হাফ স্লিভ কুর্তি। বুকের ওপর ওড়না নেই, তবুও হুডিতে যেন খুব একটা খারাপ লাগেনি। কিন্তু এখন তার লজ্জা লাগছে। বাড়িতে জহির কাকা আছে, আবার যে কোনো সময় শরৎ ভাই, শিশির ভাই আর মামাও আসবেন। আলতা মাকে জিজ্ঞেস করে তার একটা ওড়না এনে অনুর সামনে ধরল। অনু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে বলল, এখানে ওড়না ছাড়া দেখলে মানুষ খারাপ ভাবে অনু আপু। অনু কিছু না বলে ওড়না নিয়ে গলায় পেঁচিয়ে বুকের ওপর ফেলে রাখল। সোহা হাসল তা দেখে। অনু আজকাল আলতাকে স্নেহ করে খুব। সেবার আহসান মঞ্জিল যাবার পর আলতা কোনো একভাবে অনুকে প্রভাবিত করেছিল খুব। জহিরের বাড়িতে উৎসব মুখর পরিবেশ হয়ে উঠল আধ ঘন্টার মধ্যেই। শিফা, জয়তুন আর নকশি 3 জনে মিলেই রান্নার কাজে হাত দিল। জহির বাজার থেকে ফেরার সময় মোয়া আর নিমকিও এনেছে, সেগুলো দিয়ে আলতাকে বসিয়ে দিল বারান্দায় পাতা মাদুরে। 3 জনে বসে সেগুলো খাচ্ছে আর জহির তাদের পড়াশোনা সম্পর্কে জিজ্ঞেস করছে। গল্পে গল্পে তারা জানতে পারল জহিরও পড়াশোনা করেছে অনেক, কিন্তু সে তার পরিবারে মা ছাড়া কেউ ছিল না বলে কখনো দূরে কোথাও যেতে পারেনি চাকরির জন্য। তার মা নাকি ভিটেমাটি ছাড়তে রাজি ছিলেন না কিছুতেই। আওলাদ যখন মাস্টার বাড়ি এসে পৌঁছল, তখন দেখল টিনের গেটটাতে বড় তালা ঝুলছে। আওলাদ ভীষণ অবাক হলো তা দেখে। বাড়িতে তো শিশিরও এসেছে, তাহলে তার মা বাবা কোথায় গেল? কয়েক মিনিট অপেক্ষা করে পাশের বাড়ির এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আহসানের বউ, ভাবিরা সব না জহিরের বাড়ি গেল, নকশিরে দেখবার মনে হয় গেছে। আওলাদের একবার মনে হলো সে জিজ্ঞেস করে নকশির কি শরীর খারাপ। পরে মনে হলো থাক, মহিলা আবার এদিক ওদিক ছড়ালে কথাটা শুনতে বাজে লাগবে। বাধ্য হয়ে শিশিরকে ফোন করে বলল, বাবা, তুমি আশেপাশে থাকলে একটু আসবা? শিশির বাড়ির কাছাকাছিই ছিল, বাড়ির দিকেই আসছিল, তাই আওলাদকে অপেক্ষা করতে বলল। মিনিট 5 ফিরেই সে দেখল আওলাদ কতকে নিয়ে এসেছে। বাড়ির গেটের চাবি আনতে যেতে হবে নকশিদের বাড়ি ভেবে সে বলল, চাচা আসেন, ওই বাড়িই যাই, আপনি তো আলতাকেও দেখবেন। আওলাদ তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, না বাবা, তুমি শুধু এগুলো রাখার একটা ব্যবস্থা করো, আমি আবার বিকালে আইসা
দেখা যাবো আমার মাইয়ারে। শিশিরের খারাপ লাগলো। লোকটা কতখানি দূর থেকে এসেছে, এখন আবার এভাবেই চলে যাবে। আর আওলাদ সে বাড়ি যাবে না তাও সে বুঝতে পেরে সে বলল, আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি আলতাকে ডেকে আনি আর চাবিটাও নিয়ে আসি। আওলাদের মুখে স্বস্তি ফিরল। খুশি হয়েছে শিশিরের কথায়, তা বোঝাই যাচ্ছে। আসলে সকল কাজ ফেলে এসেছে মেয়েটাকে দেখবে বলে। এখন আবার চলে গেলে সারাদিনও মন লাগত না কাজে, তার ওপর সন্ধ্যায় আবার সব ছেড়ে এতখানি আসতে হতো। শিশির ছেলেটাকে তার খুব ভালো লাগে, মনে মনে দোয়া দেয় সব সময়। শরতের জন্য দোয়া করেন। তার মেয়ের সেই বিপদে কত দৌড়ঝাঁপ করলো নিজেদের কাজ ফেলে। এমন ছেলে প্রত্যেকটা বাবা মায়ের হোক। রোদ আর শরতের মেঘে আকাশ জুড়ে এক মন ভোলানো খেলায় আজকের দুপুরটা মেতে আছে যেন। জহির পুরনো এক লুডুর বই বের করে দিয়েছে মেয়ে তিনটিকে, তারাও সে খেলায় জমে গেছে। শিশির এসে জহিরের বাড়িতে ঢুকতেই তার কানে এলো আলতার চেঁচানো গলা, আমার আবার ছক্কা উঠছে, সোহা আপু শেষ। শিশির উঠোনে দাঁড়িয়েই তাকালো আলতার দিকে। চেঁচিয়ে কথা বলছে, হাত নেড়ে নেড়ে অনুকে কিছু বলছে। আবহাওয়া গরম নয়, তবুও এখান থেকেই শিশির স্পষ্ট দেখতে পাচ্ছে আলতার গালের পাশ লালচে হয়ে আছে। এমনিতেই মেয়েটার গায়ের রং এত গোলাপি ফর্সা যে দেখলেই মনে হয় কেউ বুঝি মেরে লাল করে দিয়েছে। নিঃশব্দে দাঁড়িয়ে সেদিকে এতটাই মগ্ন হয়েছে শিশির, তার পেছনে যে শরৎ দাঁড়িয়ে আছে টেরই পায়নি। তবে খেলায় মতো তরুণীদের মধ্যে অনু দেখল শরৎকে। সে খেয়াল করলো শরৎ কিছু একটা বলছে শিশিরকে, অথচ সে ড্যাব ড্যাব করে এদিকে তাকিয়ে আছে, যেন কিছু শুনতেই পাচ্ছে না। অনুর পর এবার সোহা আর আলতাও দেখল। সোহার ঠোঁটে মুচকি হাসি, শিশির এখনো সরছে না বলে। আলতাও ঘটনা বুঝতে পেরে ফিক করে হেসে ফেলল। গেটটা একেবারে অল্প জায়গায় নয়, তবুও শিশির গেট যেভাবে ধরে দাঁড়িয়ে আছে তাতে শরৎ ঢুকতে পারবে না। এবার সে বেশ বিরক্তই হলো শিশিরের কাণ্ডে, তাই কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার সুযোগ হওয়ার আগেই শোনা গেল অনুর গলা, ওই শিশির স্ট্যাচু অফ শিশির ফোটা হয়েছিস কেন? পিছনে তো শরৎচন্দ্র দাঁড়াইয়া আছে। ঝরঝরে পরিষ্কার দুপুর, শীত শীত রাতভর মাঝামাঝি এমন দুপুর বড্ড স্নিগ্ধ করে মনকে। আজকের দুপুরটা অনেক অনেক দিন পর আলতার কাছে বেশ আনন্দের স্বতঃস্ফূর্ত লাগছে। সকালের সময়টা ভালো কেটেছে, দুপুরটাও এখন বাবার সঙ্গে বসতে ভালো লাগছে খুব। শিশিরের সাথে একটু আগেই এসেছে সে বাবার সাথে দেখা করতে, প্রায় 30 মিনিট আগের ঘটনা। শিশির যখন জহিরের বাড়ি গেল তখন শরৎও বাড়ি আসছিল। আজ দোকান খোলেনি, সকালেই সে দোকানের বিভিন্ন মাল কিনতে সদরে গিয়েছিল। সবে মাল নিয়ে দোকানে ফিরেছিল, অমনি নকশি কল করে বলল আজ তাদের বাড়ি যেতে। বাড়ির সকলে সেখানে আছে। দোকানের কাজ গুছিয়ে দোকান বন্ধ করতে বেশি সময় লাগেনি। মনে মনে ঠিক করেছে আজ দিনটা ছুটিই থাক, তাই কর্মচারী ছেলেটিকে ছুটি দিয়ে নিজেও ফিরে এসেছে। বাড়ির গেটে এসে ঢোকার পথে শিশিরকে স্তব্ধ হয়ে দাঁড়ানো দেখে সে একবার ডাকল, কিন্তু শিশির বুঝি শুনতেই পায়নি। শরৎ পুনরায় ডাকতে উদ্যত হতেই দূর থেকে অনু চেঁচিয়ে বলল, ওই শিশির স্ট্যাচু অফ শিশির ফোটা হয়েছিস কেন? পিছনে তো শরৎচন্দ্র দাঁড়াইয়া আছে। কথাটা বলতে অনু লজ্জা না পেলেও তখন শরৎ শিশির দুভাই ঠিকই লজ্জা পেল। আলতা অবশ্য জোরে হাসতে গিয়েও হাসি আটকেছে, আর সোহা তার স্বভাবসুলভ নিঃশব্দ হাসি হেসেছিল। এরপর অনেকটা সময় অনুর দিকে একদমই তাকায়নি। শিশিরও নিজেকে স্বাভাবিক রাখতে চট করে বলে বসল, আওলাদ চাচা আসছে বাড়িতে, চল। এটুকু বলেই আবার বলল, তুই এগিয়ে যা, আমি আম্মার থেকে বাড়ির চাবি নিয়ে আসি। আব্বা এসেছে শুনেই আলতা বেরিয়ে যাচ্ছিল। পরে মনে হলো আম্মাকে বলে যাওয়া উচিত। সে নকশির ঘরের উত্তরের পেছন দিকটায়, যেখানে রান্নাঘর, সেদিকে পা বাড়ালে শিশির বাদ সাধল। তুই যা, চাচা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমি বলে দিলে ফুপু আমাকে। তারপরে আলতা এসেছে মিনিটখানেক পর, শিশিরও চাবি নিয়ে হাজির। গেট খুলে দিয়ে আওলাদের আনা ব্যাগ ভর্তি চাল, গুড়, নারকেল সব ঘরে নিয়ে রাখল। তারপর আর সে কোথাও যায়নি, উল্টো নিজের ঘরে ঢুকে নিজের কিছু জিনিসপত্র শরতের ঘরে রেখে এলো। যে কদিন এখানে আছে মেয়েগুলো যে তার ঘর দখলে রাখবে
তা তো জানাই আছে। আওলাদ মেয়েকে পাশে বসিয়ে তার খাওয়া দাওয়ার খোঁজ নিলেন প্রথমেই, পরও কিছুটা সংকোচের সাথে জানতে চাইলেন 2-1 দিনের জন্য তার গ্রামে যাবে কিনা। সংকোচ মূলত তার স্ত্রীর করা পূর্ব ঘটনার জন্যই। প্রথমবার তো কত আহ্লাদ করে জোর গলায় আবদার করে মেয়েকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। কি লাভ হলো? তার স্ত্রী মেয়েটাকে চক্ষুশূল ভেবে কটু কথা শোনালো। সে চেয়েও কথার বান রুখতে পারেনি। এরপর স্ত্রীকে মারধরও কম করেনি, কিন্তু তাতে কি কথাগুলো আর ফিরে আসবে? মনে অনেক স্বাদ নিজের ছেলেদের যেমন সাথে রেখেছেন, তেমন করেই মেয়েটাকেও রাখতে চান। চোখের সামনে থাকবে, ভালো মন্দ নিজে যা খাবে তাই খাওয়াবেন, কিন্তু এই স্বাদ তার আর পূরণ হবার নয়। তাই আজ আর জোর খাটিয়ে কিছু বললেন না। আলতাও বাবাকে কষ্ট না দিয়ে যতটুকু সম্ভব বুঝ দিল সে অল্প সময়ের জন্য এসেছে, আর শহরের 2জন বান্ধবী এসেছে, তাদের সাথেই থাকবে। এ আর বলেনি বান্ধবী দুটো তার নয়। কথায় কথায় আওলাদ জানতে পারল আলতা টিউশনি করে সেখানে। তখনই তার মাথায় আসমান ভেঙে পড়ল যেন। সাথে সাথে বলল, তোর টাকা পয়সা যা লাগবে আমারে বলতে বলছি না? তুই টিউশনি নিলি কেন রে মা? আলতা ক্ষীণ হেসে জবাব দিল, টিউশনি করলে সময়টা ভালো কাটে আব্বা। টাকার দরকার পড়লে আমি নিজেই আপনার ফোন দিব। আওলাদ আশ্বস্ত হতে পারল না। সে আজও আলতার জন্য 1000-2 টাকা এনেছে। কারো কাছে জেনেছে গ্রামের পাশের গ্রামে মেলা হচ্ছে, সেই কথা মাথায় রেখেই 1000 টাকা আর টুকটাক প্রয়োজনের জন্য 1000 বাড়ি এনেছে সে। এমনিতে মাস শেষে ফোন করে আলতাকে তার খরচের টাকা পাঠায় শিশিরের কাছে। আজকে টাকাটা দেখে আলতা নিতে চাইল না। আওলাদ জোর করেই মেয়ের হাতে গুজে দিয়ে বললেন, কারো লগে যদি মেলায় যাওয়ানোর সুযোগ হয়ে যাইস, আমি নিয়ে যাইতাম, কিন্তু আমার তো খামারের তে বাইর হইতে সন্ধ্যা, এরপর বেলা গড়াই তাড়াতাড়ি। অহন দিন ছোট আয়সা মেলাই নিয়ে আবার তোরে দিয়া যাইতে অনেক রাত হইব। আওলাদ কথা শেষ করার আগেই শিশির এসে দাঁড়িয়েছিল তার সামনে। হাতে তার এক কাচের পিরিচে সকালের ভাপা পিঠা, অন্য হাতে 1 গ্লাস পানি। মা বাড়ি নেই, ঘরে কোথায় কি আছে তা সে জানে না। আর আজ বাড়িতে ভাত রান্না হয়নি, তাই এই ভর দুপুরে আওলাদকে সে ভাত খাওয়ার কথা বলতে পারল না। কিন্তু এ সময় একটা মানুষকে একদম না খাইয়ে পাঠাতে ইচ্ছে করল না বলেই ঘরে থাকা পিঠা এনে দিল, কিন্তু আওলাদের কথা শুনে বলল, চাচা, মেলায় যাওয়া নিয়ে ভাবতে হবে না। মেহমান এসেছে ঢাকা থেকে, তারাও যাবে, আলতাও তাদের সাথেই যাবে। আওলাদ খুশি হলো শুনে। সে পিঠা খেতে চাইল না, কিন্তু শিশিরের জোড়াজুড়িতে একটুখানি মুখে দিল। আলতার মুখে শুনল আজ ও বাড়ি সবাই খাবে, তাই আওলাদ ফিরে যাওয়ার জন্য উঠল। শিশির আর আলতাও তার সাথে বেরিয়ে পড়ল। আওলাদ বাজারের পথে চলে যেতেই বাড়ির উল্টো দিকে জহিরের বাড়ির দিকে পা বাড়ালো তারা। মাথার ওপর রোদটা মোটামুটি তেজি। আলতার গোলাপি মুখ আরও গোলাপি হলো সেই রোদে। পাশাপাশি হাঁটছে 2জন নিশ্চুপ, ক্লান্ত পথিকের মতো। পৌষের বেলায় উষ্ণ ওম মাখা রোদে হাঁটতে হাঁটতে শিশিরের নজর নিবদ্ধ রইল আলতার মুখে। তার দিকে না তাকিয়েও যেন সে বুঝতে পারছে শিশির ভাইয়ের এই চাহনি। অনুভব করছে ভেতর থেকে এক অবাধ্য কম্পন। ভয় নেই, ভীতি নেই যে মানুষটার পাশে থাকতে। সে মানুষটার দৃষ্টিতেই সে আজ কাঁপছে কেন? আলতা ভেবে পায় না বছর কয়েক আগে যে মানুষটার অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে সে গুটিয়ে গিয়েছিল ভেতর থেকে, সেই মানুষটার জন্যই এখন তার ভেতরের উতাল পাতাল ঢেউ বয়। এ কেমন আজাব শুরু হয়েছে তার ছোট্ট জীবনটাতে। মায়ের দূরত্ব যখন তাকে বিষণ্ণতার এক অকুল পাথারে ফেলে দেয়, ঠিক তখনই আবার এই মানুষটার উপস্থিতি তাকে টেনে হিচড়ে তোলে আনে মহাশূন্যে। হাওয়ায় ভাসিয়ে বিষাদের সাথে আড়ি করায় সেই মানুষটাতেই এখন আবার ভীত হয়ে উঠছে সে। এই আজব ভিন্ন অনুভূতিগুলো তার কিশোরী মনে বিস্তর প্রভাব ফেলছে দিনকে দিন। 2জনে হাঁটতে হাঁটতে কখন যে জহিরের বাড়ির সামনে এসে গেছে খেয়াল করেনি 2জনের কেউই। তারা ভেতরে ঢুকতেই সোহা ডেকে বলল, শিশির, তোমাদের এদিকে নাকি পৌষ মেলা বসেছে, আমরা কি যেতে পারবো? সোহার প্রশ্নটাতে কি যে মিষ্টতা ছিল জানে না আলতা, কিন্তু তার এই মিষ্টভাষিনী মেয়ের মিষ্টি প্রশ্নটা
জঘন্য রকম তিক্ত লাগলো। সোহা দেখতে ভীষণ সুন্দর, তার মুখে এক অবর্ণনীয় সৌন্দর্য দেখতে পায় আলতা। পুরো গ্রাম জুড়ে যেখানে কিশোরী আলতার রূপের কথা জনে জনে বলে, ঢাকায় পা দিতেই হোস্টেল ভর্তি নারী, মেয়েরা তার গায়ের রং, তীক্ষ্ণ নাসিকা আর টানা চোখ দুটোতে হিংসায় জ্বলে, সেখানে আলতা আজ সোহার উজ্জ্বল অথচ অল্প ফর্সা মুখশ্রীতে হিংসায় পড়ে ক্ষণে ক্ষণে তার দৃষ্টি অনুসরণ করে শিশিরকে। শিশিরের দৃষ্টি ঠিক কেমন থাকে সোহার প্রতি, আর তার মনে বিদঘুটে যে সন্দেহ ঘুরপাক খায় তার ৮০% গাঢ় হয়েছে সোহা আর অনুর মধ্যে তফাৎ সম্বোধন। তার সন্দেহী মন যুক্তি খাটায়, শিশির অনুকে তুই বলে সম্বোধন করে, তার কারণ একটাই, তারা খুব ভালো বন্ধু। অথচ সোহাকে সর্বদা তুমি আর ভিন্ন স্বরেই সম্বোধন করে। এটা হতে পারে তাদের মধ্যকার গভীর কোনো অনুভূতির কারণে। তার ছোট্ট মন যেটুকু পারে সেটুকুই ভাবে, অথচ তার জানাই হলো না কখনো শিশির ভাইয়ের মনটা তাকে কতটা ভালোবাসায় আগলে নিয়েছে মনের কুঠুরিতে। সোহার কথার জবাব শিশির দেওয়ার আগেই শিফা বলে উঠল, অবশ্যই যাবে, তোমরা দরকার পড়লে শরৎ নিয়ে যাবে। চাচির কথা শুনে চকিতে তাকালো শরৎ চাচির দিকে। সে কেন যাবে তাদের নিয়ে? শিশির আলতা ততক্ষণে ঘরের বারান্দায় এসে বসেছে মাদুরে। সেই আসার পর এখানে মাদুর পেতেছে সোহা, অনু এখনও সেখানেই বসা, সাথে যুক্ত হয়েছে শিফা আর জহিরও। জয়তুন অবশ্য রান্নাঘরে রুই মাছ ভাজছে, নকশির ক্লান্ত লাগছে বলে একটুর জন্য বিছানায় গায়ে লিয়ে দিয়েছে। শিশির মায়ের দিকে তাকিয়ে বলল, ভাই গেলে তো ভালো হয়, নয়তো ৩-৩টা মেয়ে নিয়ে আমার মেলা যেতে ভয় লাগতো। শিশিরের কথাটাতে টিপ্পনি ছিল বুঝতে পেরে তেতে উঠল অনু। সোহা শুধু নিঃশব্দে হেসে যাচ্ছে, কিন্তু তাদের দিকে পাত্তা না দিয়ে শরৎ বলল, আমি যাব না কাকি, শিশিরই পারবে তাদের নিয়ে যেতে, আর দূরে কোথাও তো না। অনু ফটাফট বলে বসল, আমাদের ভয় পাও নাকি শরৎচন্দ্র? নিশ্চিন্ত থাকো ব্রো, আর যাই হোক আমরা ৩ জন তোমার ইজ্জত লুটবো না। অনুর হুটহাট লাগামহীন কথাবার্তায় এ নিয়ে প্রায় কয়েকবার লজ্জায় পড়ব শরৎ, শিশির আর তার চারপাশের মানুষজন। শিফা তো কথা শুনে জিভ কামড়ে ধরল। জহিরও পাশেই ছিল, তার ব্যাপারটা পছন্দ হয়নি, অন্তত আলতা সামনে আছে তাই। মেয়েটা এসব শুনে কি শিখবে এইটুকু বয়সে? সে নিজে বসা থেকে উঠে আলতাকে বলল, আলতা মা, তোর আম্মার খারাপ লাগছে, একটু যা তো ঘরে, তুই পাশে থাকলে তার একটু ভালো লাগবে। আলতা উঠে গেল। শিফা আর জহিরও চলে গেছে। শিশিরের চেহারা দেখে কিছু আন্দাজ করা যাচ্ছে না, সে কি রেগে আছে নাকি না। তবে শরৎ চোখ মুখ শক্ত করে তাকিয়েছে অনুর দিকে, তা দেখে সোহা বেশ ঘাবড়ালো। কিন্তু যার উদ্দেশ্যে শরতের মুখের ভাব পরিবর্তন হয়েছে তার এ ব্যাপারে কোনো হেলদোল নেই। সে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এক একজনের ভাব দেখে মনে হচ্ছে আমি কাউকে খুন করেছি। এমন রিয়াকশন দিচ্ছ যা দেখে জীবিত হয়েও মরণ মরণ ফিলিংস আসছে আমার। এসব কি ধরনের কথাবার্তা তোর? এটা কি শহর পেয়েছিস শোনো? এখানে সবাই কনজারভেটিভ মাইন্ডেড, কিছু জিনিসের লিমিটস আছে এখানে, তুই তো এতটা অবুঝ না। শিশিরের গলায় অপ্রকাশিত একটা শাসন স্পষ্ট টের পেল অনু। এই প্রথম মনে হলো তার আচরণ ঠিক নেই। সে শরতের দিকে তাকিয়ে বলল, সরি, বুঝতে পারিনি। শরৎ সে কথা শুনল না, উঠে চলে গেল বাড়ির বাইরে। শিশির আর সোহা একদমই চুপচাপ বসে রইল আগের জায়গায়। আম্মা, তোমার কি কিছু লাগবো? মায়ের সিথান বরাবর বসে বড্ড আলতো স্বরে প্রশ্ন করল আলতা। নকশে শুয়েছিল চোখের ওপর হাত ফেলে। আলতার কথা কানে যেতেই সে উঠে বসল। কয়েক সেকেন্ড চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেমন আছিস তুই? আলতা মায়ের ডান হাতটা ধরে একটু হেসে বলল, আমি ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? তোমার শরীরটা এখন কেমন লাগে আম্মা? তুমি অনেক কালো হয়ে গেছো, আর এই যে গলার হাড়গোড় সব দেখা যাইতেছে। ঘরের উত্তর দিকে একটা জানালা আছে, সেটা খোলা থাকায় ভর দুপুরের উজ্জ্বল রোদের আলোয় ঘরটা আলোকিত। নকশি মেয়ের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। তার হাত ধরে রাখা আলতার হাতটা তুলে গাঢ় এক চুমুখে বুকের কাছে জড়িয়ে ধরে রাখল কিছু সময়।
তারপরে হঠাৎ ডুকরে কেঁদে উঠল নকশি। অকস্মাৎ মায়ের এমন কান্নায় ভরকে গেল আলতা। মাকে এবার এক হাতে জড়িয়ে ধরতেই মায়ের গলা শোনা গেল, আমি খুব খারাপ মা, তাই না রে? আমি তোকে একলা করে দিলাম, এজন্যই তুই আমায় ছেড়ে গেলি। আমি স্বার্থপর হয়ে গেলাম আলতা মা আমার। আমি তোকে এতিম করে দিলাম, আমার বুকটা খালি করে দিলাম আমি তোকে ঢাকায় যেতে দিয়ে। একের পর এক অস্পষ্ট উচ্চারণে নকশি কত কি বলে চলেছে। কান্না আর আর্তনাদে ঘর জুড়ে এক শোকসভা তৈরি হয়ে গেল। আলতাও মায়ের আহাজারিতে কান্নাকাটি শুরু করলো। আর এই সবটাই দরজার বাইরে থেকে শুনল জহির, বারান্দা থেকে শুনল শিশির, সোহা, অনু আর শরৎ, রান্নাঘর থেকে শুনল জয়তুন আর শিফাও। প্রত্যেকটা মানুষের হৃদয় তাদের সেই কান্নার সাক্ষী হয়ে অনেকটা সময় বিষাদে জর্জরিত হলো। দুপুর ঘন হয়েছে, খাওয়ার সময় হয়েছে অনেক আগেই। মা মেয়ের এই বেদনার সমাবেশের সমাপ্তি টানতেই জয়তুন এলেন নকশির ঘরে। তার অতি পুরনো রাগী স্বরে ধমকে উঠলেন নকশিকে, আক্কেল জ্ঞান কিছুই হয় নাই তোর এখনো? এই যে কান্নাকাটি করতাছস, পেটেরটার যে ক্ষতি হইব সে খেয়াল আছে? আর এই যে তোর বড় মাইয়াটাও তো দুদিন পরে শহরে যাইব কা, ওরও কি মন টিকবো পড়ালেখায়? নকশি কথাগুলো বলেই আবার আলতাকে ধমকে উঠলেন, আর তুই কি বড় হইছস না আলতা? তোর আম্মার এই শরীরে তুই একটু বুঝবি না তারে? তুই এতিম হবি কেন? তোর আব্বা আম্মা, মামা মামি, জহির কাকা, শরৎ ভাই, শিশির ভাই, আবার নতুন আর একটা ভাই বোন হইব। তুই একলা কেমনে? আলতা তোর আম্মারে বুঝতো? হ্যাঁ কি মইরা যাইব যে তোরে এতিম কইরে মরার কান্দার কান্তাছস? জয়তুনের কথার ধাঁচ বরাবরই রুক্ষ, অথচ তার মনটা ভীষণ কোমল। সে নকশির আলতাকে বকে ধমকেই কান্না থামালো, যেন নরম সুরে কথা বলা তার স্বভাবে কিছুতেই যায় না। মা মেয়ের কান্না পর্ব শেষ হতেই শিফা তাড়া দিলেন সবাইকে মুখ হাত ধুয়ে খেতে বসতে। এ বাড়িতে ডাইনিং টেবিল আছে, তবুও সবাই একসাথে নিচে বসে খেতে চাইল। নকশি বলেছিল সোহা আর অনুকে টেবিলে দিতে। অনু মুখের উপর বলে দিল তাকে মেহমানের মতো ট্রিট করলে এখানেই থাকবে না আর। সোহা অবশ্য অনুর মতো না বললেও নিচু স্বরে বলেছিল, আমাদের সাথে এমন পরপর আচরণ করলে খুব কষ্ট পাবো। খুশি হয়েছে সবাই তাদের কথা শুনে। মেঝেতে মাদুর পেতে একে একে প্রত্যেকে পাশাপাশি বসে খাওয়ার পর্ব সেরে নিল। তারপর কিছুটা সময় মহিলারা এ বাড়িতেই রেস্ট নিয়ে তবে বাড়ি ফিরল। শিশির, আহসান আর শরৎ আগেই বাড়ি চলে গিয়েছে। পরে শিফা, জয়তুন যাওয়ার সময় জহির বলে দিল আলতা এবারেই থাকুক 2 দিন। আলতা মুখে কিছু না বললেও মনে মনে অস্বস্তি বোধ করছিল। মনটা চাইছিল মায়ের পাশে, মায়ের কাছেই থাকতে, কিন্তু যতবার মনে পড়ে এ বাড়িটা তার বাবার নয়, তার আহসান মামারও নয়, তখনই অন্তর জ্বলে ওঠে। মায়ের মুখের দিকে তাকিয়ে সে এই জ্বালাপোড়া কষ্ট নিয়েই মন স্থির করে এখানে আজ রাতটা থাকবে বলে। রোদ শেষের বিকেলটুকু রক্তিম হয়ে কুয়াশার আড়ালে ধীরে ধীরে মিলিয়ে যেতেই নকশি একটা শাল নিয়ে আলতাকে ডাকল। সবাই চলে যাওয়ার পরই নকশি তাকে খুব জোর করেই নিজের পাশে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়েছে। আলতাও নিঃশব্দে মায়ের কোমর জড়িয়ে শুয়ে থেকে ঘুমিয়ে পড়েছিল। এখন সন্ধে নামার মুখে বাইরের শীতের তীব্রতা আন্দাজ করে নকশি তাকে শাল দিয়ে ঢেকে আলতো স্পর্শে ডাকতে লাগলো। কিয়ৎক্ষণ পূর্বেই তো শিফা ফোন করে বলল, আলতাকে পাঠিয়ে দে জলদি, সন্ধ্যার পর সবাই মিলে মেলায় যাব। তোর এখন বাইরে বার হওয়ার ঠিক না, তা না হইলে তোকেও যাইতে বলতাম। নকশি জিজ্ঞেস করলো আর কে কে যাচ্ছে। তখন শিফা হাসতে হাসতে বলল, শরৎটা দিল ঝামেলা বাঁধিয়ে, হুট করেই বলছে আম্মা আর কাকিকেও নিয়ে যাব। বুঝছিস তো ঘটনা? ওই যে মেয়েগুলার সাথে যাইতে বলছি সে যাইব না, এজন্যই এমন বুদ্ধি বের করছে। নকশি আবারও হাসল। সত্যি শরৎটা একদম ভিন্ন। আজকালকার ছেলেরা যেখানে মেয়ে দেখলেই গা ঘেঁষে থাকতে চায়,
সুযোগ খোঁজে কথা বলার, সেখানে এই ছেলেটা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকে। অলি মেয়েটা সত্যিই তাকে পায়ে ঠেলে ভুল করেছে। নকশির এ কথার পিঠে শিফা শুধু দীর্ঘশ্বাস ফেলেছিল। ঘুম ঘুম চোখে আলতা জামা কাপড় বদলেছে। চুল আঁচড়ানোর একদমই ইচ্ছে হচ্ছে না বলে সে এমনিতেই ওড়না টেনে মাথায় দিচ্ছিল। তা দেখে নকশি ডেকে বলল, আয়নার সামনে দেখ, চিরুনি আছে, নিয়ে আয়।